ভালো আছেন সবাই? ভালো আছেন? আমি সেই ঢাকা থেকে নিয়োগ করছি হাতিয়াতে এসে প্রথম আমার গ্রামবাসীর সাথে ইফতার করবো। গতকালকে 3টায় গিয়েছিলাম চট্টগ্রামে। এই চট্টগ্রাম থেকে আবার আজকে নোয়াখালী হয়ে হাতিয়াতে এসে আপনাদের সকলের সাথে ইফতার করতে পেরে সকল ক্রান্তি কেটে গেছে আলহামদুলিল্লাহ। এই গ্রামের মানুষজনের হাত ধরে আমি বড় হয়েছি, এই গ্রামের মানুষজনকেই চাচা কাকা থেকে বড় হয়েছি। এই গ্রামের প্রতি ভালোবাসা আন্তরিকতা অনেক বেশি। যেখানে জন্ম নিয়েছি, যেখানে বড় হয়েছি, যত দূরেই থাকি না কেন এই জায়গাটার কথা সবসময় মনে পড়ে। আপনারা সকলে দোয়া করেন তো আমার জন্য, দোয়া করেন। আপনাদের দোয়া না থাকলে হয়তো আজকে এত পরিস্থিতি পেতাম না। আপনাদের দোয়া না থাকলে আজকে এই পর্যায়ে হয়তো আসতে পারতাম না। এই জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি শুধু আজকে এখানে এসে প্রথমে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য এখানে এসেছি, যে হচ্ছে আমার গ্রামবাসী আমার আপনজন মানুষগুলো আমার জন্য দোয়া রাখবে। তাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ আমরা সামনে থেকে আরো এগিয়ে যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আপনাদের এই ছোট্ট গ্রাম থেকে, এই বাংলাদেশের বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া থেকে, যে হাতিয়াকে মানুষজন চিনত না, জানতো না, হাতিয়ার কথা বললে নাক ছিটকাইত, হাতিয়ার কথা বললেই তারা বলতো যে সন্দ্বীপের কোন একটা অংশ নাকি। কিন্তু আজকে আমাদের এই হাতিয়ার নামে সন্দ্বীপ সহ বাকি সব উপজেলা ছিল। আমাদের হাতিয়ার পরিস্থিতি অনেক বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। নিয়মিত প্রতিনিয়ত আমাদের হাতিয়াকে নিয়ে নিউজ হচ্ছে, হাতিয়াকে নিয়ে মানুষ জানতে চাচ্ছে হাতিয়া কি। অথচ এই হাতিয়াকে দীর্ঘদিন যাবৎ মূল ভূখণ্ড থেকে আলাদা করে রাখা হয়েছে। দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে এই জায়গায় কোন সাংবাদিকদেরকে প্রবেশ করতে দেওয়া হয় নাই। এমন একটি রাজত্ব কায়েম করে রাখা হয়েছে, যে রাজত্বের রাজাও একজন এবং প্রজা হাজার হাজার লাখ লাখ। প্রত্যেকের সাথে যেভাবে পেরেছে সেভাবে ব্যবহার করেছে। এমনকি তারা এমন ভাবে এই হাতিয়াকে নিয়ন্ত্রণ করেছে, কোন ইউনিয়নে কোন মেয়ের বিয়েতে কাবিননামা কত হতে পারে সেটাও ওই গোলঘর থেকে নির্ধারণ করে দিত না। কারো জমি জমা নিয়ে ছোটখাটো পারিবারিক ঝামেলা হলে সেই ঝামেলার জন্য গোলঘরে যেতে হতো। ক্ষমতার কোনো বিকেন্দ্রীকরণ ছিল না। বলছিল যে হচ্ছে হাতিয়াটা হুজুর একজনই, বড় হুজুর। এবং তাদের দাপটে হাতিয়ার মানুষজন জেলেরা মাছ ধরতে পারতো না। প্রতি ইলিশের সময় একটি নৌকা নামাতে তাদেরকে একটা নির্ধারিত ফি দিয়ে দিতে হতো, তারা নাকি সমুদ্রের ব্যবস্থা দিবেন। হাতিয়ার মানুষজনকে ব্যবসা করতে হলে কোন নৌকায় করে ব্যবসায়ের মালামাল আনতে হবে সেটাও তিনি নির্ধারণ করে দিত। মানুষজন স্পিড বোটে যাতায়াত করবে নাকি ট্রলারে যাতায়াত করবে নাকি হচ্ছে সিটেকে যাতায়াত করবে সেটা উনি নির্ধারণ করে দিত। 200 টাকার ভাড়াকে 500 টাকা করে দিত। সেই টাকা কি এখন ওনার কোনো কাজে এসেছে? তার হাতে রশি বাঁধানো থেকে কি দূরে রেখেছে? আসলে আমরা এই হাতিয়ার মানুষজন খুবই সাধারণ, খুবই সরল, খুবই সহজ। আমরা খুব সহজে একজন মানুষকে গ্রহণ করে নিই, কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখি যে হচ্ছে তারা আমাদের উপর যে অত্যাচার নির্যাতন করে তারপর আমরা প্রতিবাদ করি না। আমরা প্রতিবাদ না করতে করতে দেখা যায় যে হচ্ছে তারা আমাদের মাথায় আরো চেপে বসে এবং আমাদের উপর নির্যাতনের মাত্রা এতই বাড়িয়ে দেয়, মনে হয় যেন আমাদেরকে নির্যাতন করা তাদের অধিকার, এটা তাদের হক, তারা আমাদের উপর নির্যাতন করে যাবে। এভাবেই তারা দীর্ঘদিন যাবৎ করে গিয়েছে, কোনো মানুষ কথা বলে নাই। হাতিয়াতে 7 লক্ষ মানুষ বসবাস করছে। 7 লক্ষ মানুষের আবাসস্থলে হাতিয়া দ্বীপ। পুরো নোয়াখালী জেলার আয়তন 4200 বর্গ কিলোমিটার, আর আমাদের সুদূরিয়ারই আয়তন হচ্ছে 2100 বর্গ কিলোমিটার, যা পুরো নোয়াখালী জেলার অর্ধেক। তারপরে আমাদের এই হাতিয়া কেন বঞ্চিত? কারণ আমরা যারা এখান থেকে পড়াশোনা করে একটা পর্যায়ে গিয়েছি, তারা তার নিজ নিজ পেশা নিয়ে ঢাকায় আবাসস্থল গড়ে তুলেছে আর এলাকার খোঁজ খবর রাখেনি। তারা কখনো মিডিয়াতে, তারা কখনো দেশের মানুষের সামনে হাতিয়াতে কি অবস্থা, এই হাতিয়ার মানুষের কি দুরবস্থা সেটা তুলে ধরেনি। আমি আমার একজন শিক্ষককে চিনি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের হাতিয়ারই। উনি একদিন গল্পাগারে বলতেন হাতিয়াতে যেতে যে অত্যাচার নির্যাতন, এই কারণে আমি হাতিয়া যাওয়া বন্ধ করে দিয়েছি।
কিন্তু ওনার যে অবস্থান ছিল, উনি যদি সেই জায়গা থেকে বলতেন যে হাতিয়াতে এসব অফিসার চলতেছে, তাহলে সারা দেশের মানুষ জানতে পারতো। আমি নিজের জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন ফেরি নিয়ে কাজ করছিলাম, ফেরির বরাদ্দ করেছি, পল্টন বরাদ্দ হয়েছে, ফেরি ঘাটের জন্য টাকা বরাদ্দের প্রক্রিয়াধীন অবস্থায় আমাদের হাতিয়াটা কি বর্তমানে একটি রাজনৈতিক দলের বড় নেতা একটি চিঠি ইস্যু করেছেন যে সরকারকে, যাতে হাতিয়াটা নাকি ফেরি চলাচল নাকি ঝুঁকিপূর্ণ, বর্ষাকালে নাকি ফেরি ডুবে যেতে পারে, এবং যে রিসার্চ হয়েছে সেই রিসার্চ নাকি ভুল। সুতরাং হচ্ছে নতুন করে আবার তদন্ত করে দেখার জন্য যাতে হচ্ছে ফেরিটা না রাখে। এই হাতিয়াতেই জন্ম নিয়েছে, যে প্লেটে খাটো করে শুধুমাত্র তাদের সেই স্পিড বোট আর হচ্ছে নতুন নতুন লঞ্চের ব্যবসা করার জন্য। দলের নাম বললেও সমস্যা, লোকের নাম বললেও সমস্যা। আপনারা বুঝে নেন কে হতে পারে। নতুন নতুন লোক হঠাৎ করে যায়, হাতিয়ার ভোটারই না, তার দাদার দাদা ব্রিটিশ আমলে এই দেশ থেকে চলে গিয়েছে, চট্টগ্রামে বিল্ডিং করেছে, ভবন করেছে, সেখান থেকে এসে এখন হাতিয়াতে ঢুকে হাতিয়াতে নাকি 217টা না 227টা খাত বের করছে, আয়ের খাত, এখান থেকে আয় করা যাবে। এই হাতিয়া থেকে লুটপাট করবে, লুটপাট করে সেই চট্টগ্রামে বড় বড় ভবন তৈরি করবে তারা। কিন্তু শুধুমাত্র দলীয় পোস্ট পদবীর জন্য আমাদের এই হাতিয়ার মানুষজন তাকে হাতিয়াতে ঢুকার সুযোগ করে দিয়েছে। হাতিয়ার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আসলে হাতিয়ার মানুষ কি সেই ধরনের আবার একই ধরনের অত্যাচারের কষাঘাতে নিক্ষেপ হবে কিনা, আবার অত্যাচারিত হবে কিনা, আবার নির্যাতিত হবে কিনা। যাদের পুরো পরিবার সেই ব্রিটিশ আমল থেকে হাতিয়ার প্রতি তাদের কোনো ভালোবাসা নাই, ব্রিটিশ আমল থেকে হাতিয়াতে কোনোদিন আসে নাই, যাই নাই, এখন হাতিয়ার প্রতি তাদের হঠাৎ ভালোবাসা জন্মাই গেছে যখন দেখছে হাতিয়াতে এখন এমপি হওয়ার একটা সুযোগ আছে। এটা আসলে হাতিয়ার মানুষের দায়িত্ব। হাতিয়ার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে হাতিয়ার মানুষ কি করবে। হাতিয়ার মানুষকে বুঝতে হবে হাতিয়ার মানুষ যে আসলেই মানুষ, তাদের যে একটা মানসিক মূল্যবোধ আছে, মানবিক অধিকার আছে, এটা হাতিয়ার মানুষকে আগে বুঝতে হবে। তাদের আগে বুঝতে হবে আমরা শুধুমাত্র অত্যাচারিত হওয়ার জন্য জন্মাইনি, আমরা জন্মগ্রহণ করেছি মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য। হাতিয়ার মানুষকে বুঝতে হবে যে কয়েকদিন বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো, কখন আর অত্যাচারিত নির্যাতিত হবো না। যতজন বাঁচবো মানুষের ক্ষতি করবো না, আমরা কারো কখনো লাঠিয়াল হবো না, এই সিদ্ধান্তটা হাতিয়ার মানুষকে নিতে হবে। না হয় আপনাদেরকে লাঠিয়াল হিসেবে হাতিয়ার মানুষকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করে কে না সুযোগ নিয়েছে। এই হাতিয়ার মানুষকে লাঠিয়াল বানিয়ে গত 15 বছরে হাতিয়াতে প্রায় 54টি লাশ ফেলেছে। 54টি পরিবারের কারো নাম মনে আছে? কারো খোঁজ খবর মোহাম্মদ আলী নিয়েছে? বুড়িচ্ছরে গত 3টা চেয়ারম্যান ইলেকশনকে কেন্দ্র করে বুড়িচ্ছরে যে হানাহানি হয়েছে, তার আগে 54 বছরে এই কোন হানাহানি হয়েছে? তো কে কার গায়ে হাত তুলেছে, কে কাকে কোপ মেরেছে, প্রত্যেকে খোঁজ করে দেখ, বাড়ির লোকজন মানে পাশাপাশি সব অপরের চেহারা দেখে তারা একজন আরেকজনকে কোপ পারে। কার স্লোগান দিয়ে? তাহলে স্লোগান। এখন কি আবারও সেই যুগে আমরা ফিরে যাব? হতে দেওয়া যায় না। সেই যুগে আমরা আবার ফিরে যাব? আমরা কেন লাঠিয়াল হবো? আমাদের যেদিন ভোট দেওয়ার সুযোগ হবে আমরা নিজেরা নিজেদের ভোট দিব, যাকে ইচ্ছা তাকে দিব, কিন্তু তারা ডাকলে আমরা কেন লাঠি হাতে তুলবো? কেন আমরা বগি হাতে তুলে মানুষকে কোপাতে যাবো? এই মানসিকতা ত্যাগ করতে হবে। হাতিয়ার মানুষকে এই পাশবিক আচরণ থেকে বের হয়ে আসতে পারলে তাহলে হাতিয়া সুন্দর হবে। হাতিয়ার জন্য কাজ করছি, আমি বলছিলাম হাতিয়াতে আপনারা অনেক কিছু দৃশ্যমান দেখতেছেন। কয়েকদিন আগে প্রায় 47টা রাস্তা পরিমাপ করে গিয়েছে, 6-7 লাগবে রাস্তাগুলোর কাজ হবে। মেইন রোডের অর্ধেক সংস্কারের কাজ হয়েছে, বাকিগুলোর কাজও প্রক্রিয়াধীন আসবে। কিন্তু কথা হচ্ছে রাস্তা হবে, ঘাট হবে, কিন্তু সেখান থেকে বালির ব্যবসা করে করে, মাটির ব্যবসা করে করে রাস্তাগুলোকে ধ্বংস করে দিবে। আমরা দেখেছি সানন্দ ইউনিয়নে সেখানে নদী কেটে কেটে বালি মাটি বিক্রি করা হচ্ছে। নদী যেখানে নদী ভাঙনের জন্য আমরা কাজ করতেছি, নদী ভাঙন প্রতিরোধের জন্য 7টা জায়গায় গণশুনানি করে সেখানে একটা সামান্য কিছু বরাদ্দ নেওয়া হয়েছে যাতে এই বর্ষায় ভাঙনটা একটু ঠেকানো যায়। আর তারা সেই ভাঙা জায়গা থেকে মাটিগুলা কেটে কেটে বিক্রি করতেছে। আল্লাহ হেদায়েত দান করুক। আজকে জেলেরা, আমাদের জেলেরা কোথায় মাছ ধরবে
সেটাও নাকি একটা গ্রুপ নির্ধারণ করে দিচ্ছে, এবং অমুক জায়গায় মাছ ধরতে হলে ওই হারে মাছ ধরতে হলে নাকি তাদেরকে 10 লাখ 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা পর্যন্ত দিতে হয়। মোহাম্মদ আলী গ্রুপ তো চলে গিয়েছে, এখন কোন গ্রুপ এসে এইসব করতেছে? হ্যাঁ, এইসব অত্যাচারের বিরুদ্ধে মানুষকে একটু প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে, মানুষকে ওদের মুখ উন্মোচন করতে হবে। যখন ভুল দেখবে তখন মানুষকে বলতে হবে এটা ভুল। আজকে আমি আপনাদের এখানে সামনে এসে সুন্দর সুন্দর কথা বলছি, কিন্তু তাই বলে যে আমি সাধু ফেরেশতা তা না। আমার ভুল দেখলে মুখের উপর বলে দিতে হবে যে আমার ব্যাপার এটা ভুল হয়েছে, আপনি এটা অন্যায় করছেন, তাহলে আমি কখনো অন্যায় করতে আর সাহস পাবো না। এটা যতদিন বলতে না পারবেন, যত বড় নেতাই হোক, কার মুখের উপর যখন সত্যটা বলতে না পারবেন, তখন দেখবেন আপনাদেরকে দাস বানিয়ে রাখা হবে। আমাদের মানুষকে জন্ম নিয়েছে দাস হয়ে থাকার জন্য? আমাদের জন্ম কি আমাদের বাবা আমাদের মা আমাদেরকে জন্ম দিয়েছে দাস হওয়ার জন্য, মানুষের লাঠিয়াল হওয়ার জন্য, বই দাদি আরেকজনকে কোপ মারার জন্য? কিসের জন্য? মানুষ হয়ে জন্ম নিয়েছি মানুষ হয়ে মরার জন্য। সুতরাং মরলে মানুষ হয়েই মরবো। আমি এই গ্রামে আপনাদের হাত ধরে বড় হয়েছি, আপনারা সবাই আমাকে চিনেন, আমি কেমন এবং কিভাবে বড় হয়েছি। অনেক কষ্ট করে বড় হয়েছি, আমার বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন। আজকে বাংলাদেশের একটি পর্যায়ে গিয়েছি, সারা দেশের মানুষ আপনাদের দোয়ায় আমাকে চিনে, আন্তর্জাতিক বিভিন্ন লোকজন আমাকে চিনে, তাদের সাথে কথা হয়, বার্তা হয়, সকলের কাছে আমি হাতিয়ার মানুষের দুর্দশার কথাটা তুলে ধরি। আমি বলেছি, ব্রিটিশ একটি ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের এমডি কে বলেছি আমাদের হাতে এসে ঘুরে যেতে, হাতিয়ার নদী ভাঙন রোধের জন্য তারা যেন একটা ইনভেস্টমেন্ট করে। কয়েকদিন আগে কাতার ভিত্তিক একটি সংগঠন আল মানাহিলকে বলেছিলাম, ওরা এসে জেলেদেরকে প্রায় 500 জেলেদেরকে 23 কেজি করে খাবার দিয়ে গিয়েছে। ওরা ব্রিজ করে দেওয়ার কথা বলেছে, ওরা একটি স্বাস্থ্য কমপ্লেক্স করার কথা বলেছে। তো আন্তর্জাতিক অনেক ধাতব্য সংস্থা আছে, তাদের সাথেও যোগাযোগ করছি যাতে আমাদের হাতিয়ার জন্য তারা কিছু করতে পারে। তবে 4 মাস 5 মাস 7 মাস কিংবা 1 বছরে সবকিছু হয়ে যায় না। কিছু একটা উদ্যোগ দিলে এটা নিয়ে প্রক্রিয়াধীন করতে করতে সময় লাগে, কিন্তু কথা হচ্ছে করে দিব কাদের জন্য? করে দেওয়ার পরে সেই মনে করেন ফেরি আনিয়ে দিলাম, ফেরি 2 দিন চললো, 15 দিন চললো, 1 মাস চললো, 1 মাস পরে সিটাকের ব্যবসা কমে গেল, নৌকার ব্যবসা কমে গেল, স্পিডবোটের ব্যবসা কমে গেল দেখে তারা তো আবার সেই ফেরিটাকে বন্ধ করে রাখবে বিভিন্ন অজুহাত দিয়ে। তা আমি কি 2 ঘাটে পুলিশ মোতায়েন করে রাখবো ফেরি চলাচলের জন্য? কারা কাজ করতে হবে? মানুষজনকে। কিন্তু এর আগে তো করেন না, এর আগে তো আপনাদের সিটাক বন্ধ করে রাখছে, ঠিকই আপনাদেরকে 100 জনের জায়গায় 250 জন মানুষকে একটা নৌকাতে উঠতে বাধ্য করছে। সবার হিসাব অন্যরকম, আরেকদিন যে আরেকটা মোহাম্মদ আলী আসবেন এমন কোনো কথা তো নেই। নিজের অধিকার যদি নিজেরা আমরা বুঝে নিতে না জানি, আসলে হচ্ছে আমাদেরকে এভাবেই আমাদের কাছ থেকে টাকা পয়সা তারা ছিনিয়ে নেবে। এই যে প্রতিটি মানুষ, এখানে যতজন আছেন প্রতিটি মানুষ মোহাম্মদ আলীকে ভিক্ষা দিয়েছেন। কিভাবে ভিক্ষা দিয়েছেন? স্পিড বোটে এখন যাতায়াত করেন 300 টাকা করে, তারা দিচ্ছেন কত করে? ট্রলারে যাতায়াত করেন এখন 150 করে, তারা দিচ্ছেন কত? প্রত্যেকে দিয়েছেন না তারা ভিক্ষা? কি গরিব ছিল? কিন্তু ঠিকই গরিব একজন মানুষ আপনাদের জন্য 5 টাকার জন্য গেলে তারা কিন্তু দূর দূর করে তারাইয়া দিচ্ছেন। কোন ভয়ে? মোহাম্মদ আলীর কয়জন ছিল ডাকাত? মানুষকে প্রতিহত করতে পারে নাই, এগুলো দুঃখজনক। কিন্তু আমি বলি যেটা হয়েছে হয়ে গেছে, সামনের দিনে সাহস করে লড়তে হবে, নিজেদের অধিকারের জন্য লড়তে হবে, আর কারোর জন্য না। কারো কথায় লাঠি তোলা লাগবে না। নিজে যখন দেখতেছেন নিজে অত্যাচারিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, তখন সকলে মিলে একসাথে লড়তে হবে। আপনারা পুরো ধরুন সাউরিয়া বাজারে উদাহরণ দোকান আছে প্রায় 500 দোকান থেকে যখন কেউ যদি সাদা তুলতে যায়, সাদা তুলতে যাবে সর্বোচ্চ 10 জন। এই 10 জনকে 500 জন একত্রিত হয়ে দোকানে দিতে পারে না, ভয়ে কিন্তু দেয় না। এরকম অনেক ঘটনা ঘটে। গতকালকে প্রকল্প বাজারে গতকাল রাতে পুরুষরা কেউ হচ্ছে চাঁদাবাজদেরকে ধরে না, মহিলারা সবাই মিলে ধরে পাইতে রাখছিল। এখন থেকে পুরুষদেরকেও সাহসী হতে হবে। আর আপনাদের গ্রামের সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া চাইবো, সবাইকে বলবো আমার এই গ্রাম থেকেই একটি আদর্শ গ্রামে রূপান্তরিত হোক, আমার এই গ্রাম থেকেই পুরো হাতিয়ার পরিবর্তন শুরু হোক। এই আমার গ্রামের এইখানে থেকেই
একটি বীজ আমরা বপন করে যাচ্ছি, যেই বীজ বৃক্ষে রূপান্তরিত হবে, যেই বৃক্ষ পুরো হাতিয়াকে প্রশান্তির চাদর আচ্ছাদিত করবে ইনশাআল্লাহ। আমার গ্রামের মানুষ আমাকে সঙ্গ দিবে তো? গ্রামের মানুষ সঙ্গ দিবে? সর্বশেষ অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, বলবো যে হচ্ছে আপনারাই আমার সার্টিফিকেট, আপনারাই আমাকে, আমি ভালো করছি না খারাপ করছি সেটা আপনারাই আমাকে নির্ধারণ করে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আগে যেভাবে ছিলাম, কাকা দাদা চাচাদেরকে এখনো সামনের দিকে একইভাবে থাকতে চাচ্ছি। এখানে অনেকে এসেছেন, অনেকে দেখেছি যে হচ্ছে আমাকে স্যার ডাকতেছেন, কিন্তু এটা খুবই দুঃখজনক। আপনারা আসলে হচ্ছে আপনাদের সন্তানদেরকে আপন করে নিতে পারেন না, আপনারা দূরে ঠেলে দেন। আপনারা আমাকে আগে যেমন নাম ধরে রেখেছেন, যারা এখনো তারাই নাম ধরে রাখবেন। আগে যারা আমাকে ভাই বলে রেখেছেন তারা ভাই বলে রাখবেন, আগে যারা বাতিজা বলে রেখেছেন তারা বাতিজা বলে রাখবেন। আমি জাস্ট এটাই চাইবো। আপনারা যদি আমাকে স্যার বলে দূরে ঠেলে দেন তাহলে আসলে আমি দূরে সরে যাই, মানসিক ভাবে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে। আমি এই দূরত্ব চাই না। আমি সে আগের হামনামি আছি, আগের হামনামি থাকতে চাই, যেভাবেই হোক আপনাদের সাথে মিলেমিশে থাকতে চাই। ধন্যবাদ সকল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।